হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বিদেশে পড়তে আসার জন্য আমার কান্ট্রি সিলেকশনের প্রসেসটা শেয়ার করব, কারণ আমার লাস্ট যে ভিডিওটা ছিল বিলো 3 CGPA নিয়ে, সেখানে আমি মেনশন করেছিলাম যে আমি 4টা কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম। তো অনেকেই জানতে চেয়েছেন যে আমি কোন কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করেছিলাম, ফাইনালি ডেনমার্কে কেন চুজ করলাম, আর আমি এই যে ডিসিশনটা নিয়েছিলাম এটা কেন নিয়েছিলাম, যে ইট ওয়াজ দ্য বেস্ট অপশন ফর মি। বিদেশে পড়তে আসার ক্ষেত্রে কান্ট্রি সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটা বিষয়। সো আজকে আমি আমার ডিসিশন মেকিং প্রসেসটা শর্টলি ডেসক্রাইব করার চেষ্টা করব এবং 4টা কান্ট্রির মধ্যে প্রাইমারি কিছু কম্প্যারিজন দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি ডিসিশন মেকিংয়ে। আমি কিছু কোর রিকোয়ারমেন্ট সিলেক্ট করেছিলাম যেগুলো আমার জন্য এসেনশিয়াল ছিল। 1, আমার ব্যাকগ্রাউন্ড, 2, অ্যাফোর্ডেবল টিউশন ফিস, 3, ব্যাংক স্টেটমেন্ট, 4, স্পাউস নিয়ে মুভ করা যাবে কিনা, 5, স্পাউসের লিগ্যাল ওয়ার্ক পারমিট আছে কিনা, আর 6 হচ্ছে ভিসা কনফার্মেশন। এই ক্রাইটেরিয়াগুলো আমার জন্য ছিল। সো আমার যেটা মনে হয় যে ইন্ডিভিজুয়াল নিড এবং ডিমান্ড অনুযায়ী যদি এই ক্রাইটেরিয়াগুলো প্রথমেই সিলেক্ট করে ফেলা যায়, তাহলে কান্ট্রি সিলেকশনের প্রসেসটা অনেক সহজ হয়ে যায়। এবার আসি কম্প্যারিজনে। আমি ইউকে, ইউএসএ, নেদারল্যান্ডস এবং ডেনমার্কে অ্যাপ্লাই করেছিলাম। তো আমি যখন অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি থেকেই অফার লেটার পাওয়া শুরু করলাম, তখন আমি চেষ্টা করতে শুরু করলাম যে আমার জন্য বেস্ট সুইটেবল অপশন কোনটা হয়। আমার প্রায়োরিটি লিস্টের সবচেয়ে নিচে যেই কান্ট্রিটা ছিল সেটা হচ্ছে ইউকে, কারণ প্রথমে বলে নিচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইস্যুটা আমাদের মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ব্রেক্সিটের পরে যেটা দেখা গিয়েছে, আমি অনেক খোঁজখবর নিয়ে দেখেছিলাম যে ব্রেক্সিটের পর থেকে ইউকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে যেহেতু আমি আমার স্পাউস নিয়ে মুভ করছি, ওর ওয়ার্ক পারমিটের একটা ইস্যু আছে, ওর ইনকামের একটা ইস্যু আছে, সব কিছু মিলিয়ে আমি সব ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও আমি ইউকেটা বাদ দিয়েছিলাম। দেন ইউএসের কথা যদি আমি বলি, দেন প্রথমে আমি বলবো যে ইউএসএতে ব্যাংক স্টেটমেন্ট অনেক বড় একটা ব্যাপার। যদি স্পাউস নিয়ে মুভ করতে হয় তাহলে 1 বছরের লিভিং কস্ট পারপাস দুইজনের জন্য অলমোস্ট 35 থেকে 40 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, এবং এটার মিনিমাম একটা টাইম পিরিয়ড হচ্ছে যে 3 মাসের মতো এই টাকাটা ব্যাংকে রাখতে হয়। এটা অনেক বড় একটা ড্রব্যাক বলে আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে। মোরওভার ইউএসএতে স্পাউসের ওয়ার্ক পারমিট নাই, তো এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ইস্যু ছিল, বিকজ ওখানে থাকা খাওয়ার জন্য যে খরচ আমার তুলতে হবে সেটা আমার স্পাউসই ইনকাম করবেন। তো ওই জন্য আমার কাছে মনে হয়েছে যে ইউএসএটা আমার জন্য বেস্ট সুইটেবল অপশন না। দেন আসি নেদারল্যান্ডসে আমি 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, 2টা থেকে অফার লেটার পেয়েছিলাম, কিন্তু ফাইনালি আমি নেদারল্যান্ডস চুজ করিনি, কারণ নেদারল্যান্ডসে প্রথমত ব্লক অ্যাকাউন্টে একটা টাকা পাঠাতে হয়। মেইন অ্যাপ্লিকেন্টের জন্য অ্যারাউন্ড 11 লাখ, ওয়ান ইয়ারের লিভিং কস্টটা যদি ধরা হয় বাংলাদেশি টাকায় মোটামুটি 11 লাখের মতো পড়ে, আর যদি স্পাউস সহ হয় সেটা প্রায় 22 থেকে 24 লাখ টাকার মতো পড়ে যায়। সো এটা হিউজ একটা অ্যামাউন্ট। সেকেন্ডলি হচ্ছে নেদারল্যান্ডেও ইউএসের মতো সেম প্রবলেম, যে স্পাউসের লিগ্যাল ওয়ার্ক পারমিট নাই। থার্ড যে কারণটা আমি বলবো নেদারল্যান্ডসকে বাদ দেওয়ার, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায় যে ডিপেন্ডেন্ট যারা থাকে অ্যাপ্লিকেন্টের সাথে, তাদের ভিসাটা অ্যাপ্লিকেন্টের পরে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পাউস সহ একসাথে ফ্লাই করা যায় না, এটাও একটা রিজন ছিল। ফাইনালি আসি ডেনমার্ক আমি কেন চুজ করলাম। প্রথমেই হচ্ছে ডেনমার্কে আমার নিজের জন্য, স্টুডেন্টের জন্য কোনো ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় নাই। শুধু আমি আমার স্পাউসের জন্য 10 লাখ টাকার 10 থেকে 11 লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট শো করেছিলাম, যেটার কোনো টাইম লিমিট ছিল না যে 3 মাস বা 6 মাস এটা ব্যাংকে রাখতে হবে, এই ধরনের কোনো টাইম লিমিট ছিল না। এরপর হচ্ছে ডেনমার্কে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, সো আমার টিউশন ফিটা অনেক এফোর্ডেবল ছিল। দেন হচ্ছে আমার স্পাউস নিয়ে আমি একসাথে ফ্লাই করতে পেরেছি, এবং ফাইনালি ডেনমার্কে স্পাউসের জন্য লিগ্যাল ওয়ার্ক পারমিট আছে, আনলিমিটেড ওয়ার্ক পারমিট আছে। আমার হাজব্যান্ড যদি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকেন, উনি চাইলে 24 ঘন্টাও কাজ করতে পারেন। সো এটা আমার জন্য অনেক বড় একটা ইস্যু ছিল আমি বলবো। সো সব কিছু মিলিয়ে আমি ওভারঅল যদি একটা ক্যালকুলেশন করি যে র্যাঙ্কিংয়ে কোনটা এগিয়ে আছে আমার জন্য, সেটা হচ্ছে ডেনমার্ক। এই ক্রাইটেরিয়াটা পুরো প্রসেসটা আমি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম আমার কান্ট্রি সিলেক্ট করার জন্য।
আই হোপ যে এটা অনেকেরই কাজে লাগবে যারা নতুন করে চিন্তা করছেন বিদেশে পড়তে আসবেন, যারা চিন্তা করছেন যে কিভাবে আমার কান্ট্রি থেকে শুরু করব, কান্ট্রি সিলেক্ট করব, দেন ইউনিভার্সিটি, দেন সাবজেক্ট, এগুলো কিভাবে সিলেক্ট করব। আমার মনে হয় এই প্রসেসটাতে গেলে অনেকের জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট কোনো কোয়েরি নিয়ে, নেক্সট কোনো কোয়েশ্চেন নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।